হেডিং দাও, আদর্শ ও অনাদর্শ দ্রবণের পার্থক্য। আদর্শ ও অনাদর্শ দ্রবণের পার্থক্য, এটা দিয়ে শুরু করছি আজকের পড়াটা। তো এদিকে লিখছি আদর্শ দ্রবণ, আর এদিকটা লিখছি অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণ, আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণ। নাম্বার ওয়ান, আদর্শ দ্রবণে নাম্বার ওয়ান লেখো। আদর্শ দ্রবণের প্রতিটি উপাদান, আদর্শ দ্রবণের প্রতিটি উপাদান সব উষ্ণতা ও গাঢ়ত্বে, আদর্শ দ্রবণের প্রতিটি উপাদান সব উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে। সব উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে। রাউল্ট সূত্র মেনে চলে। রাউল্ট সূত্র মেনে চলে। আচ্ছা, অনাদর্শ দ্রবণে নাম্বার ওয়ান লেখো। অনাদর্শ দ্রবণ কোনো অবস্থাতেই রাউল্ট সূত্র মেনে চলে না। অনাদর্শ দ্রবণ কোনো অবস্থাতেই রাউল্ট সূত্র মেনে চলে না। অনাদর্শ দ্রবণ কোনো অবস্থাতেই রাউল্ট সূত্র মেনে চলে না। সেকেন্ড পয়েন্ট, আদর্শ দ্রবণে একই অণুগুলির মধ্যে, আদর্শ দ্রবণে একই অণুগুলির মধ্যে আকর্ষণ বল এবং ভিন্ন অণুগুলির মধ্যে আকর্ষণ বল সমান। কি বললাম? আদর্শ দ্রবণে একই অণুগুলির মধ্যে আকর্ষণ বল এবং ভিন্ন অণুগুলির মধ্যে আকর্ষণ বল সমান। 2 নম্বরে লেখো, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে, অনাদর্শ দ্রবণে একই অণুগুলির মধ্যে আকর্ষণ বল, একই অণুগুলির মধ্যে আকর্ষণ বল এবং ভিন্ন অণুগুলির মধ্যে, এবং ভিন্ন অণুগুলির মধ্যে আকর্ষণ বল আলাদা হয়, এবং ভিন্ন অণুগুলির মধ্যে আকর্ষণ বল আলাদা হয়। থার্ড পয়েন্ট, ওয়েল লেখো, ডেল্টা ভি সাবস্ক্রিপ্টে লিখবে মিক্সিং, পরে বোঝাচ্ছে জিনিসটা কি। সাবস্ক্রিপ্টে লিখবে মিক্সিং ইজ ইকুয়ালস টু 0, আর এখানটা লিখবে ডেল্টা ভি মিক্সিং নট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, নেক্সট ফোর্থ পয়েন্ট, আদর্শ দ্রবণের এখানে লিখবে ডেল্টা এইচ, সাবস্ক্রিপ্টে লিখবে সলিউশন, মানে এনথ্যালপি অফ সলিউশন, যেটাকে আমরা বাংলায় বলি দ্রবণের এনথ্যালপি, মানটা এখানে শূন্য হয়। আর অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে মানটা শূন্য হয় না, হয় পজিটিভ হয় নইলে নেগেটিভ হয়। যদি কারোর মনে থাকে যে পজিটিভ কখন হচ্ছিল, এর মানটা পজিটিভ কখন হচ্ছিল, যখন ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছিল। ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা ছিল পজিটিভ, আর ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা ছিল নেগেটিভ। করানো ছিল এটা অলরেডি, ঠিক আছে। আর আমি কি করে মনে রাখতে বলেছিলাম? এটা বলেছে ধনাত্মক বিচ্যুতিতে ডেল্টা এইচ ধনাত্মক, ঋণাত্মক বিচ্যুতিতে
ডেল্টা এইচ ঋণাত্মক, এইভাবেও আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, তো পরীক্ষায় যদি কোশ্চেনটা দেয় যে আদর্শ ও অনাদর্শ দ্রবণের পার্থক্য, এই 4টে পয়েন্ট যেন আমরা লিখতে পারি। তো প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট, এই 3টে পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা লোকজনের হয় এই থার্ড পয়েন্টটা নিয়ে, অসুবিধাটা হয় লোকজনের এই থার্ড পয়েন্টটাকে নিয়ে, যে স্যার ডেল্টা ভি মিক্সিং ইজ ইকুয়ালস টু 0 মানেটা কি। একটা এক্সাম্পল দিই, ধরো বললাম একটা দ্রবণ এ যেটা রয়েছে 2 লিটার, আরেকটা দ্রবণ বি যেটা রয়েছে 3 লিটার। তো 2 লিটার আর 3 লিটার মিলিয়ে মোট কত লিটার রয়েছে? মোট 5 লিটার। এবার এই দুটোকে নিয়ে একটা দ্রবণ তৈরি করলাম বা মিক্সচার তৈরি করলাম, এ প্লাস বি। তো এটা 2 লিটার এলো, এটা 3 লিটার এলো, দ্রবণটা কত হয়ে যাবে? 5 লিটার। তো আমি এটাই দেখাতে চাইছি যে দ্রবণ প্রস্তুত করার আগে ওদের মোট আয়তন কত ছিল? 2 + 3 5। দ্রবণ তৈরি করার পরে 2 + 3 কত হয়ে গেছে? 5। তাহলে দ্রবণ প্রস্তুত করার আগে এবং দ্রবণ প্রস্তুত করার পরে আয়তনের কোনো পার্থক্য আছে? না দাদা, না স্যার, আয়তনে কোনো পার্থক্য নেই। তার জন্য লিখেছি ডেল্টা ভি মিক্সিং ইজ ইকুয়ালস টু 0, মানে মিশ্রণের আগে এবং পরে আয়তনের কোনো পার্থক্য নেই, তাই ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু 0। এবার কেউ এটা দেখে বলছে এ আবার কীরকম বোকা বোকা কথা। এটা আবার কীরকম বোকা বোকা কথা, কারণ সবসময় তো আয়তনের পরিবর্তনটা শূন্য হবে। কারণ আমরা যদি 2 লিটার আর 3 লিটার যোগ করি সবসময় 5 লিটারই হবে। তাই আগে আয়তন আর পরে দ্রবণ তৈরি করার পরে আয়তন সমান হওয়া উচিত, কিন্তু সবসময় সেটা হয় না। কেমন? যেমন ধরো বললাম এ একটা দ্রবণ, এ একটা তরল, বি একটা তরল, এরা দুজনেই ধরে নাও উদ্বায়ী, মানে প্রত্যেকেরই এদের বাষ্পচাপ রয়েছে, এরা বাষ্পে পরিণত হতে চাইছে। তো ধরো এটা 2 লিটার ছিল, এটা ধরো 3 লিটার ছিল, তাহলে আগে কত দ্রবণ ছিল? আগে আয়তন ছিল 5 লিটার। এবার যখন তোমরা এর দ্রবণ তৈরি করলে, হয়তো ধনাত্মক বিচ্যুতির কারণে হয়তো এদের ধনাত্মক যাকে যা বলছিলাম, তো ধনাত্মক বিচ্যুতির কারণে এদের হয়তো বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বেড়ে গেছে, যেই কারণে এই যে 2 লিটার আর 3 লিটার যোগ করে যে 5 লিটার হওয়া উচিত, তার থেকে কিছুটা হয়তো বাষ্পে পরিণত হয়ে গেছে। 2 লিটার আর 3 লিটার যোগ করে যে 5 লিটার হওয়া উচিত, তার থেকে হয়তো কিছু লিটার বাষ্পে পরিণত হয়ে গেছে। যেহেতু ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে, বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বাড়ছে, দেখা গেল ওখানে পড়ে রয়েছে 4.5 লিটার। এবার আমাদের মাথায় বাজ পড়লো যে যা, দ্রবণ প্রস্তুত করার আগে মোট ছিল 2 + 3 5, আর দ্রবণ প্রস্তুত করার পরে হয়ে গেল 4.5 লিটার। তো 0.5 লিটার কোথায় চলে গেল? বাষ্পে চলে গেছে। তাহলে দ্রবণের আগে এবং দ্রবণের পরে আয়তনের মান কি সমান? না স্যার, আলাদা। তাই জন্য এখানে ডেল্টা ভি মিক্সিং কিন্তু এখানে 0 নয়, নট ইজ ইকুয়ালস টু 0। তাহলে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিংটা 0 হয় না। বুঝতে পারলে? প্রথম কলিগেটিভ প্রপার্টি যেটা আমাদের ছিল, প্রথম যে সংখ্যাগত ধর্মটা আমরা পড়ছিলাম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি, সম্পূর্ণভাবে ডিটেলসে শেষ হয়েছে। ঠিক আছে, দু একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখিয়ে দিচ্ছি। নিউমেরিক্যাল প্রবলেম দেখানোর পরে এবার কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাব নেক্সট কলিগেটিভ প্রপার্টিগুলোর দিকে। ঠিক আছে, অলরেডি আমি বোধহয় তোমাদেরকে প্রবলেম দেখিয়েছি না কয়েকটা। ক্যাসিও নিয়ে সবাই রেডি হও, আমি প্রবলেম দিচ্ছি। আর নেক্সট দিনের মধ্যে এই প্রবলেমগুলো আমার সবার থেকে চাই। অলরেডি অনেকে করেও ফেলেছে দেখেছি, কিন্তু 2-1টা পার্ট বাকি ছিল, সেই জন্য আমি ওটা নিয়ে চাপ দিচ্ছিলাম না। বাট আজকে যেহেতু করিয়ে দিচ্ছি, তো নেক্সট দিনের মধ্যে করে দিতেই হবে, এনি হাউ, অ্যাট এনি কস্ট। ওকে, আমি কোশ্চেন এখানে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের কাছে যদিও রয়েছে অলরেডি, বাট এখানে দিয়ে দিচ্ছি আমি। ওকে,
তো ফার্স্ট প্রবলেমটা, দ্য ভেরি ফার্স্ট প্রবলেম, হ্যাঁ, কী রয়েছে একটু দেখি, কী রয়েছে দেখি। এই যে কি বললো, এ ও বি দুটি তরল মেশালে উৎপন্ন দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে। ঠিক আছে, আদর্শ দ্রবণের মতো আচরণ করে মানে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাইড হবে? পি ইজ ইকুয়ালস টু পিএ জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি। তোমরা জানো, অলরেডি আমি একবার করিয়ে দিয়েছি। পিএ জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি, পিএ জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি, যেখানে পি হচ্ছে দ্রবণের মোট চাপ, পি হচ্ছে দ্রবণের মোট চাপ, পিএ জিরো হচ্ছে বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপ, এক্স এ হচ্ছে এর মোল ভগ্নাংশ, পিবি জিরো হচ্ছে বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ, এক্স বি হচ্ছে বি এর মোল ভগ্নাংশ। প্রথমে দেখি অঙ্কে কী কী বলে দিয়েছে। যদি এর 2 মোল এবং বি এর 4 মোল মেশানো হয়, তো এর 2 মোল মানে হচ্ছে এর মোল সংখ্যা লিখছি আমি এখানে, এর মোল সংখ্যা কত বলেছে? এর মোল সংখ্যা বলেছে, এর মোল সংখ্যা কী দিয়ে রিপ্রেজেন্ট করবো আমরা? এন এ দিয়ে রিপ্রেজেন্ট করবো। এর মোল সংখ্যা বলে দিয়েছে 2 মোল, আর বি এর মোল সংখ্যা বলে দিয়েছে, বি এর মোল সংখ্যা বলে দিয়েছে 4 মোল। এর মোল সংখ্যা আর বি এর মোল সংখ্যা দুটোই বলে দিয়েছে। বলে দিয়ে এবার আমাদেরকে বলছে নির্ণয়, আচ্ছা, তারপরে বলেছে তাহলে নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ হয় 0.2 এটিএম। দ্রবণের বাষ্পচাপ মানে কোনটা? এই পি এর কথাটা বলে দিয়েছে। দ্রবণের বাষ্পচাপ মানে পি এর কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে কত? 0.2 এটিএম। ভালো কথা। আর যদি ওই উষ্ণতায় বিশুদ্ধ এর বাষ্পচাপ, এর বাষ্পচাপকে আমরা পি সাবস্ক্রিপ্টে এ দিয়ে লিখি, বিশুদ্ধ অবস্থায় বলেছে তাই মাথায় 0 হবে, ইকুয়ালস টু কত বলে দিয়েছে? 0.35 এটিএম ওরা বার করতে বললো। তাহলে বিশুদ্ধ বি এর বাষ্পচাপ কত? আরে বিশুদ্ধ বি এর বাষ্পচাপ মানে এইটা, বিশুদ্ধ বি এর বাষ্পচাপ মানে পিবি জিরো বার করতে বলেছে। তো ভেরি ইজি না, এই ফর্মুলা থেকে একদম ইজিলি বেরিয়ে যাবে। কি করে বেরোবে? প্রথমত আগে আমরা এক্স এ আর এক্স বি বার করে ফেলি। অনেকে বলে এই তো স্যার এক্স এ এক্স বি দেওয়া রয়েছে, এগুলো মোল সংখ্যা দেওয়া রয়েছে, মোল ভগ্নাংশ দেওয়া নেই। মোল ভগ্নাংশ কী করে বার করবো আমরা? দেখো, এর মোল ভগ্নাংশ প্রথমে এখানে লিখছি, এর মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশ। আচ্ছা, এর মোল ভগ্নাংশকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো আমরা? মোল ভগ্নাংশকে আমরা রিপ্রেজেন্ট করি এক্স দিয়ে, মোল ভগ্নাংশকে আমরা রিপ্রেজেন্ট করি এক্স দিয়ে। আর এর মোল ভগ্নাংশ ওই জন্য এখানে হবে এক্স সাবস্ক্রিপ্টে এ, এর মোল ভগ্নাংশ ওই জন্য হবে এক্স সাবস্ক্রিপ্টে এ। এক্স এ ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এন এ বাই এন এ প্লাস এন বি, এন এ বাই এন এ প্লাস এন বি। আর যদি বলি বি এর মোল ভগ্নাংশ, আছে সাইডে করি একটু, আর যদি বলি বি এর মোল ভগ্নাংশ, বি এর মোল ভগ্নাংশ কী হবে? বি এর মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তো বি এর মোট মোল, বি এর মোল সংখ্যা কত আছে? এন বি বাই মোট মোল সংখ্যা কত? এন এ প্লাস এন বি। তো এন এর জায়গায় মান বসাচ্ছি, এন এর জায়গায় মান বসাচ্ছি, কত দেওয়া আছে? 2 বাই 2 প্লাস 4। এন বি কত দেওয়া আছে? 4 বাই নিচে এন এ প্লাস এন বি মানে 2 প্লাস 4। তাহলে এটা কত এলো? এটা এলো 2/6। এটা কত এলো? 4/6। এটা হলো 2/6, এটা হলো 4/6। ঠিক আছে, 2/6 অ্যান্ড 4/6। তো 2/6 কাটলে কত হয়ে যায়? 1/3। 2/6 কাটলে হয়ে যায় 1/3, আর 4/6 কাটলে কত হয়ে যায়? 2/3, রাইট? তো আমরা কিন্তু এক্স এ আর এক্স বির ভ্যালু অলরেডি বার করে নিয়েছি। এবার দেখি এই যে ইকুয়েশনটা আমাদের জানা আছে আদর্শ দ্রবণের, তাতে কোন কোন প্যারামিটার আমরা অলরেডি জানি আর কোন কোন প্যারামিটার জানি না। দেখো, এর মোল সংখ্যা বি এর মোল সংখ্যা থেকে আমরা এর মোল ভগ্নাংশ আর বি এর মোল ভগ্নাংশ বার করে নিয়েছি। অঙ্কে এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ দেওয়া আছে, দ্রবণের মোট বাষ্পচাপ দেওয়া আছে, এই যে বার করতে বলেছে বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ। তো করে ফেলতে পারবো না আমরা? ইজিলি করতে পারবো। লেটস রাইট ডাউন দিস ইকুয়েশন। ইকুয়েশনটা কী আছে? ইকুয়েশনটা হচ্ছে পি ইজ ইকুয়ালস টু পি এ জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি। এবার জাস্ট ফর্মুলা পুট করবো। পি এর জায়গায় বসাবো কত? পি এর মান দিচ্ছে 0.2। পি এ জিরোর ভ্যালু কত? পি এ জিরোর ভ্যালু হচ্ছে 0.35। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আমাদের বেরিয়েছে 1/3। এক্স এর ভ্যালু আমাদের বেরিয়েছে 1/3।
আর এক্সবির ভ্যালু কত বেরিয়েছে? এক্সবির ভ্যালু আমাদের বেরিয়েছে 2/3। তো একটা কাজ করছি, পুরো ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 0.6 ইজ ইকুয়ালস টু 0.35। দেখো 1/3 ইন্টু 3 মানে ওটা 1 হয়ে যাবে, ওটা লিখছি না। PB0 পড়ে থাকছে বিকজ, আচ্ছা 2 PB0 পড়ে থাকছে। কেন? আমি সবকটা টার্মকে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটাকেও এটাকেও এটাকেও। কারণ আমরা জানি তো সমীকরণের বাঁ দিকে আর ডান দিকে যদি সমান অঙ্ক দিয়ে গুণ করি তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে 2/3 ইন্টু 3 করলে কী হবে? 3 কেটে যাবে, শুধু 2 পড়ে থাকবে, রাইট? তার জন্য এখানে শুধু 2 PB0 পড়ে রইলো। এবার 0.35 থেকে ওদিকে নিয়ে যাচ্ছি, 0.6 মাইনাস 0.35 করলে এটা হবে হচ্ছে 0.25। তো 0.25 ইজ ইকুয়ালস টু 2 PB0। আর আমাদের PB0 মানই বার করতে বলেছে। PB0 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 0.25/2 করলে কত হবে? করলে হবে হচ্ছে 0.125। করলে হবে হচ্ছে 0.125। প্রেশারের ইউনিট কী দেওয়া আছে? ATM, তাহলে এটা হয়ে যাবে ATM, 0.125 ATM। ডিটেলসে করিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। নোট করা হয়ে গেলে বলবে, আর কারুর যদি বুঝতে অসুবিধা হয় সে বলবে। ক্লাস হয়ে গেলে কিন্তু সবাই আগের দিনের মতো নোটস পাঠিয়ে দেবে অবশ্যই। ডান। নেক্সট প্রবলেম দিচ্ছি তাহলে। আচ্ছা সঞ্চারী, আমি কি এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত অঙ্ক কিছু করিয়েছিলাম? দুটো করেছিলেন। কোন কোন অঙ্ক করেছিলাম একটু বলো তো? কোন কোন অঙ্ক করেছি? কোন কোন 16 আর 17। 16 আর 17? আর কিছু করাইনি 16 তো? আর 17। আর কিছু করাইনি তো? না না না। আচ্ছা 16 করিয়ে দিয়েছি, 17 করিয়ে দিয়েছি, তাহলে ঠিক আছে, 16 17 হয়ে গেছে। তাহলে আরও দু একটা করিয়ে দিই। বেশ, এটা তো হলো। 15টা করাই আজকে। নেক্সট দিনের মধ্যে এই পার্টটা করে দিতেই হবে। মুছলাম। এই কোশ্চেনটা দেখো সবাই কি বলেছে। একটি অনুদ্বায়ী দ্রাবের 15 গ্রাম পরিমাণকে, অনুদ্বায়ী দ্রাব মানে এটা জাস্ট সলিউট বলে দিয়েছে, সলিউটটা কী সেটা বলেনি। 15 গ্রাম পরিমাণকে 75 গ্রাম অ্যাসিটোনে দ্রবীভূত করা হলো। 75 গ্রাম অ্যাসিটোনে দ্রবীভূত করা হলো মানে এখানে অ্যাসিটোনটা দ্রাবক হিসেবে কাজ করছে। আর এই 15 গ্রামটা কার? এটা হচ্ছে দ্রাব, ঠিক আছে? তাহলে দ্রাবের, লিখে রাখি এগুলো, দ্রাবের পরিমাণ, দ্রাবের পরিমাণ 15 গ্রাম বা 15 গ্রাম। আর দ্রাবকের পরিমাণ মানে এগুলো সব হচ্ছে গিভেন মাস, যেটাকে বলে পদার্থের ভর। দ্রাবকের পরিমাণ কত বলেছে? 75 গ্রাম। বেশ, তো আমরা জানি এখানে কি বলেছে, অঙ্কটা পড়ি। 298 কেলভিন উষ্ণতায়, 298 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ অ্যাসিটোনের বাষ্পচাপ 230 মিলিমিটার এইচজি। বিশুদ্ধ অ্যাসিটোনের বাষ্পচাপ বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বিশুদ্ধ অ্যাসিটোন মানে হচ্ছে দ্রাবক, তো দ্রাবকের বাষ্পচাপ। সৃজা বা দ্রাবকের বাষ্পচাপকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি একটু বলো তো? P0। পি উপরে 0, কত বলেছে মানটা? 230 মিলিমিটার এইচজি। এবার বলছে এই যে দ্রাবটা রয়েছে, এই যে দ্রাবটা রয়েছে তার আণবিক গুরুত্ব বলে দিয়েছে 125। আচ্ছা, আণবিক গুরুত্ব আর মোলার ভরের মধ্যে সম্পর্ক জানো? আণবিক গুরুত্ব আর মোলার ভরের মধ্যে সম্পর্কটা কোথায় জানো? আণবিক গুরুত্ব হচ্ছে মানে একদম শর্টে যদি বলি, আণবিক গুরুত্ব একটা শুধু মান লেখা থাকে, ঠিক আছে? আর মোলার ভর হলে ওর ইউনিট অ্যাড করতে হয় গ্রাম পার মোল, এছাড়া কোনো পার্থক্য নেই। আণবিক গুরুত্বের কোনো ইউনিট হয় না, মোলার ভরের ইউনিট হয় গ্রাম পার মোল। ওয়েল, তো মোলার ভর, এই দ্রাবের মোলার ভর বলে দিয়েছে, দ্রাবের মোলার ভর বলে দিয়েছে। মোলার ভর কত? 125, ভালো কথা। আচ্ছা সরি, এটা দ্রাবকে লিখে ফেললাম, দ্রাবের হবে, দ্রাবের মোলার ভর বলে দিয়েছে। বাই দ্য ওয়ে, আমরা কি চাইলে এই দ্রাবক যেটা আছে, কে রয়েছে দ্রাবক হিসেবে? দ্রাবক হিসেবে রয়েছে অ্যাসিটোন। এই অ্যাসিটোনের মোলার ভর কি আমরা বার করতে পারি না?
স্যার অ্যাসিটনের মোলার ভর কি লাগবে? হ্যাঁ লাগবে তো, আদারওয়াইজ আমরা দ্রাব এবং দ্রাবকের মোল সংখ্যা বার করব কি করে? দ্রাবের মোল সংখ্যা এখন বার করতে পারবো, কারণ পদার্থের ভর জানি, মোলার ভর জানি। পদার্থের ভর বাই মোলার ভর করলেই দ্রাবের মোল সংখ্যা বেরিয়ে যাবে। কিন্তু দ্রাবকের মোল সংখ্যা কি করে পাবো আমরা? দ্রাবকের মোল সংখ্যা করতে গেলে তো পদার্থের ভর বাই মোলার ভর করতে হবে, কিন্তু দ্রাবকের মোলার ভর তো বলে দেয়নি। তো কি হয়েছে? অ্যাসিটোন তো বলে দিয়েছে। উই নো দ্য স্ট্রাকচার অফ অ্যাসিটোন। কি হয়? অ্যাসিটোন হচ্ছে এরকম দেখতে হয়। CH3 অর্গানিকে শিখবো, CO CH3। কটা কার্বন? টোটাল 3টে কার্বন রয়েছে। কার্বনের প্রত্যেকটার পারমাণবিক ভর 12, তাহলে 12 ইন্টু 3 প্লাস হাইড্রোজেন কটা রয়েছে সব মিলিয়ে? তিনটে 6টা, তাহলে 6 ইন্টু 1, কারণ প্রত্যেকটা হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1 প্লাস একটা অক্সিজেন রয়েছে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 12 ইন্টু 3 মানে 36, 36 প্লাস 6 প্লাস 16 কত হচ্ছে? এটা 6 প্লাস 16 মানে হচ্ছে 22, 22 প্লাস 36 মানে হচ্ছে 58, তাই না? 58 গ্রাম পার মোল। এই হচ্ছে অ্যাসিটোন বা দ্রাবকের মোলার ভর। মোলার ভর কত বেরিয়েছে আমাদের? 58 গ্রাম পার মোল। খুবই ভালো কথা। তাহলে এখন আমরা দ্রাবকের পদার্থে মানে দ্রাবকের ভর জানি, তার মোলার ভর জানি, দ্রাবের ভর জানি, তার মোলার ভর জানি। তাহলে কি আমরা চাইলে ওদের মোল সংখ্যা বার করতে পারবো না? হ্যাঁ স্যার পারবো। তাহলে প্রথমে আমি বার করছি দ্রাবকের মোল সংখ্যা। কেউ একটু আমাকে বলো দ্রাবকের মোল সংখ্যাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? দ্রাবকের মোল সংখ্যাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? হ্যাঁ কে বলছো? এন x1 না n1? N1 এই N1 এই কনফিউশনটা তাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে? মূল ভগ্নাংশ হচ্ছে s, কিন্তু x, কিন্তু মূল সংখ্যা হচ্ছে n। তো দ্রাবক বলতে সবসময় আমরা 1 লিখবো, আর দ্রাব বলতে সবসময় আমরা 2 লিখবো। তাহলে এটা কি হবে? দ্রাবকের মূল সংখ্যা হচ্ছে n1 ইকুয়ালস টু কি হবে? পদার্থের ভর, দ্রাবকের পদার্থের ভর কত আছে? 75 বাই মোলার ভর কত আছে? 58। তাহলে 75 বাই 58। কেউ একজন ক্যাসিওতে এটা কেউ একজন ক্যাসিওতে এটা মারো, মেরে দেখো কত আসছে। নেক্সট, তার নিচে লাইনে দ্রাবের মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যা N2। দ্রাবের পদার্থের ভর দেওয়া রয়েছে 15 আর মোলার ভর দেওয়া রয়েছে 125। এটাও ক্যাসিওতে মারো। 75 বাই 15 কত হচ্ছে? 1.29 সো 1.29, তাই তো? কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, তোমরা তো ক্যাসিওতে করছো, তাই সবসময় 3 ডেসিমেল অবধি নেবে ব্যাপারটাকে। 1.293 এসছে দেখো। আর 15/125টা করো। 15/125 করলে কত আসছে? আসছে 0.12। পারফেক্টলি আসছে এটা 0.12। খুব ভালো কথা। তো দ্রাবের মোল সংখ্যা পেয়ে গেছি, দ্রাবকের মোল সংখ্যা পেয়ে গেছি। এবার আমাদের রাউল্টের সূত্রানুযায়ী বসাতে হবে, ঠিক আছে? তো কার মনে আছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটার ম্যাথমেটিক্যাল ফর্ম কি ছিল? কি ছিল? P0 minus P by P0 equals এক্স্যাক্টলি, to x কারণ রাউল্ট বলেছিল, রাউল্ট সূত্র দিচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্তে। তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ব্যাপারটা কি ছিল? বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের বাষ্পচাপ ছিল P0, তার মধ্যে কিছু পরিমাণ দ্রাব অ্যাড করার জন্য যে দ্রবণটা তৈরি হলো তার বাষ্পচাপ কমে গিয়ে হয়ে যায় P। তো P0টা বেশি ছিল, Pটা কম, তাই অবনমনের মানটা হচ্ছে P0 মাইনাস P। আর আপেক্ষিক অবনমনের মান বার করতে গেলে আবার P0 দিয়ে ডিভাইড করতে হয়। এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটা কিনা দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। দ্রাবের মোল ভগ্নাংশ মানে x2। তাহলে আমি রাউল্টের সূত্রানুযায়ী লিখতে পারি P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়ালস টু x2। আর x2 মানে হচ্ছে n2 বাই n1 প্লাস n2। P0 জায়গায় বসাচ্ছি 230 মাইনাস P বাই 230 ইজ ইকুয়ালস টু n2 জায়গায় বসাচ্ছি 0.12 বাই 1.293 প্লাস 0.12, 1.293 প্লাস 0.12। ওকে, তো দেখো তো কি আসছে, এই দিকটা কি আসছে দেখো তো 1.413, এটা এলো হচ্ছে 0.12 বাই 1.413 করলে কি আসবে? 0.0849, ওটাকে রাউন্ড অফ করে আমরা 0.0885 লিখে দেবো। তাহলে 230 মাইনাস পি বাই 230 ইজিকস টু এসছে 0.085। 230টাকে ওদিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 230 মাইনাস পি ইজিকস টু আসছে
230 ইন্টু 0.85 মানটা কত আসছে দেখো তো, 230 ইন্টু 0.85 কত আসছে? 0.085 রয়েছে, সরি, না 0.085 রয়েছে, এটা 0.085 রয়েছে, আসছে হচ্ছে 19.55, তাই না? 19.55, তাহলে 230 মাইনাস পি ইজ ইকুয়ালস টু এসছে 19.55, তাহলে পি ইজ ইকুয়ালস টু কী আসবে? আসবে হচ্ছে 230 মাইনাস 19.55, লেটস ক্যালকুলেট। 230 মাইনাস 19.55 কত এলো? 210.45, 210.45। সবার এটা এসছে কিনা দেখো। দ্রবণের বাষ্পচাপ হয়ে গেছে 210.45। এই অঙ্কগুলো কি সহজ না কঠিন, কি মনে হয়? সবাই বলো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো সবাই। স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, হুম। করা হয়ে গেছে। নেক্সট অঙ্কে যাচ্ছি আমি, নেক্সট অঙ্কে যাচ্ছি। 16-17 তো করিয়ে দিয়েছি, তাহলে 18টা করিয়ে দিই। আমি করিয়ে দিচ্ছি মানে এই রকম নয় যে তোমরা, অনেকে বলে আমি দেখি স্যার এটা তো তুমিই করিয়ে দিয়েছিলে, আমি করিয়ে দিলেও তোমরা করবে, রিপিট তোমাদের করতেই হবে, আমার করানোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বলেছে অঙ্কটা পড়ো। বলেছে 100 গ্রাম জলে, 100 গ্রাম জলে অনুদ্বায়ী দ্রাবের 11.94 গ্রাম দ্রবীভূত আছে। 373 কেলভিন উষ্ণতায় উক্ত দ্রবণের বাষ্পচাপ 740.9 মিলিমিটার এইচজি। দ্রাবটির আণবিক গুরুত্ব কত? আচ্ছা সঞ্চারী, যেদিনকে আমি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্র লিখিয়েছিলাম, ওইখানে কি লিখিয়ে দিয়েছিলাম যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত হয়? লেখানো হয়েছিল এটা? একবার দেখে নাও তো। না স্যার। এই তাহলে ওখানটা তাড়াতাড়ি করে যাও। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের যে প্রথম সূত্র লিখিয়েছিলাম, ওইখানটা তাড়াতাড়ি করে যাও, যেখানটা P0 মাইনাস পি বাই P0 ইজ ইকুয়ালস টু x2 লিখিয়েছিলাম, ওখানটা লিখে রাখো, সবাই ওখানটা লিখে রাখো যে 100 ডিগ্রি সেলসিয়াস, স্যার লিখিয়েছিলেন তো 100 ডিগ্রি সেলসিয়াস হলে বিশুদ্ধ হ্যাঁ জলের স্যার বাষ্প লিখেছিলেন। 76 সেন্টিমিটার এইচজি। লিখেছিলাম না? হ্যাঁ স্যার। মেরে ধরে দেবো কিন্তু তাহলে এবার গিয়ে, বলতে পারছো না কেন? আচ্ছা, 100 গ্রাম জলে একটি অনুদ্বায়ী দ্রাবের 11.94 গ্রাম দ্রবীভূত আছে। 373 কেলভিন উষ্ণতায় উক্ত দ্রবণের বাষ্পচাপ, উক্ত দ্রবণের বাষ্পচাপ দিয়ে দিয়েছে এখানে আবার, বাহ। দ্রবণের বাষ্পচাপ, তাই পি লিখেছি। নাও লুক অ্যাট দ্য টেম্পারেচার, বলেছে 373 কেলভিন মানে 100 ডিগ্রি সেলসিয়াস। কি রয়েছে? জল রয়েছে, মানে জলের বাষ্পচাপ কি হয় তাহলে? এখানে দ্রাবক হিসেবে জল রয়েছে, তাহলে দ্রাবকের বাষ্পচাপ কি হবে? 760 মিলিমিটার এইচজি, 373 কেলভিন। ঠিক আছে, বার করতে বললো দ্রাবটির আণবিক গুরুত্ব কত। তো ধরে নাও দ্রাবের আণবিক গুরুত্ব ক্যাপিটাল এম, যেটা বার করতে দেবে সেটা দিয়ে শুরু করবে। অন্য অঙ্কগুলোতে দ্রাবকের মোলার ভর বা আণবিক গুরুত্ব বলে দেওয়া থাকতো, কিন্তু এখানে আণবিক গুরুত্ব বলে দেওয়া নেই। তো ধরে নিই আমরা, লেখো, ধরি দ্রাবটির আণবিক গুরুত্ব ক্যাপিটাল এম, লেখো এখান দিয়ে, ধরি দ্রাবটির আণবিক গুরুত্ব ক্যাপিটাল এম, দ্রাবটির আণবিক গুরুত্ব ক্যাপিটাল এম। আচ্ছা কি বলেছে? 100 গ্রাম জলে, 100 গ্রাম জলে মানে দ্রাবকে, তাই তো? 100 গ্রাম জলে দ্রাবের পরিমাণ 11.94 গ্রাম, রাইট? এটা হচ্ছে দ্রাবক কত আছে? পদার্থের ভর কত? 100 গ্রাম। আর দ্রাবক কত আছে? 11.94 গ্রাম। দ্রাবের মোলার ভর দেওয়া নেই, তাই আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম। মোলার ভর বা আণবিক গুরুত্ব একই ব্যাপার, শুধু আণবিক গুরুত্বের একক হয় না, মোলার ভরে গ্রাম পার মোল। আর 100 গ্রাম জল, ওর জলের আণবিক ভর তো আমরা অলরেডি জানি কত হয়। জলের আণবিক ভর কত? 18 গ্রাম পার মোল। তাহলে চলো দ্রাবক এবং দ্রাবের মোল সংখ্যা বার করি। এবার অত আর লিখতে ইচ্ছা করছে না যে সুতরাং দ্রাবকের মোল সংখ্যা, তাহলে একবারে আমি কি লিখতে পারি? N1 মানেই তো দ্রাবকের মোল সংখ্যা। কত আছে? পদার্থের ভর 100 বাই মোলার ভর কত? 18,
তাহলে 100/18 মানে কত? ওই 5.55 সামথিং হবে, দেখে নিও একটু। আর N2 মানে দ্রাবের মোল সংখ্যা কত হবে? পদার্থের ভর 11.94 বাই ক্যাপিটাল এম। এত অবধি করো আগে, এত অবধি করো। তো আমরা N1 আর N2 এর ভ্যালু পেয়ে গেছি। এবার রাউল্টের লটা অ্যাপ্লাই করব। রাউল্টের ল কী বলেছিল? P0 মাইনাস পি বাই P0 ইজ ইকুয়ালস টু x2। x2 মানে হচ্ছে N2 বাই N1 প্লাস N2। P0 এর ভ্যালু কত দেওয়া আছে? P0 এর ভ্যালু ওরা বলে দিয়েছে। আচ্ছা, P0 তো জল ছিল 100°C, মানে ওটা হবে 760 মাইনাস পি এর ভ্যালু কত দেওয়া আছে? 740.9 বাই 760 ইজ ইকুয়ালস টু N2 জায়গায় কী বসবে? N2 জায়গায় বসবে 11.94 বাই ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 100/18 প্লাস 11.94 বাই ক্যাপিটাল এম। এত অবধি আশা করি তোমরা সবাই করে নিয়েছো। এবার এখান থেকে ক্যালকুলেশনটা আমি করব, তোমরা 2 মিনিট শুধু চুপ করে দেখবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা আমি এখান থেকে করব, তোমরা 2 মিনিট শুধু একটু চুপ করে দেখবে। ওয়েল, প্রথমে কনভেনশনাল রুলটা বলি কী করতে হয়, যেটা আমি করে থাকি এক্ষেত্রে, মানে আমার এটা সুবিধা মনে হয়। কী করি বলো তো? ফার্স্ট অফ অল এটাকে ক্যালকুলেট করো। 760 মাইনাস 740.9 মানে কত হয়? 19.1 সামথিং, তাই তো? শিওর হইনি। 760 মাইনাস 740.9 19.1 বাই 760 ইজ ইকুয়ালস টু এখানে যা আছে 11.94 বাই ক্যাপিটাল এম বাই 100/18 প্লাস 11.94 বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, এবার কি করব?